সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য মানে 6 ইন্টু এসপি ইকুয়াল টু 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান। 8টি কমলা লেবুর ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি। 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য মানে হচ্ছে 6 ইন্টু এসপি। 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান 8 ইন্টু সিপি। এবার এইখান থেকে আমাদের সিপি আর এসপির মধ্যে রেশিওটা বের করতে হবে। আমি বারবার বলছি, আমরা পার্সেন্ট যেখানে থাকবে এখান থেকে শুরু করব। সিপি, এসপি এবং প্রফিট লস তাদের মধ্যে যদি রেশিও বের করা যায়, ওই রেশিওটা বের করার টার্গেট নেব। তো এসপি বাই সিপি হয়ে যাবে আমাদের 8/6। এটাকে যদি আমরা ক্যান্সেল করি 4/3। উপরে ছিল এসপি, তার মানে এটা হয়ে যাবে এসপি। নিচে ছিল সিপি মানে কস্ট প্রাইস, তার মানে নিচেরটা হয়ে যাবে সিপি। তো আমাদের বের করতে বলছে লাভ এর শতকরা হার কত হবে, প্রফিট পার্সেন্ট। তার মানে প্রফিট দাঁড়াবে প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু আগে আমাদের প্রফিটটা বের করতে হবে। প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এসপি মাইনাস সিপি, দ্যাটস ইকুয়াল টু এসপি হচ্ছে 4, সিপি মানে হচ্ছে 3, দ্যাটস ইকুয়াল টু 1। এবার আমাদের প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট পার্সেন্ট বা লাভের শতকরা লাভ, প্রফিট পার্সেন্ট বা শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য। প্রফিট মানে হচ্ছে 1 বাই ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি 3 ইন্টু 100%। দিস ইকুয়ালটা আমরা পাবো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা পেয়ে যাব 33.33%। এই হচ্ছে এই প্রশ্নের আমাদের আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, এটা হচ্ছে আমাদের আজকের তৃতীয় টাইপের। 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 7 টু দি পাওয়ার 19 আর 2 সংখ্যাটাকে যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি তাহলে আমার ভাগশেষ কত হবে বলছে। তো এই ধরনের অঙ্কে আমাদের যে নোটটা লাগবে এটা হচ্ছে x প্লাস a প্লাস মাইনাস a হোল টু দি পাওয়ার n কে আমরা যদি x প্লাস মাইনাস a হোল টু দি পাওয়ার n কে x দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু প্লাস মাইনাস a হোল পাওয়ার n। এই নোটটা তোমরা লিখে নাও। তাহলে এই নোটটা লিখলে পরে এই ধরনের অঙ্কগুলি তোমরা সহজে করতে পারবে। আবারও বলছি, x প্লাস মাইনাস a হোল পাওয়ার n কে যদি x দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে প্লাস মাইনাস a হোল পাওয়ার n। এবার আমাদের বলছে যে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 কে 6 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করব কাকে? 7 টু দি পাওয়ার 19 প্লাস 2। এটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হবে? এটাকে আমি যদি দুইটা পার্ট করি 7 টু দি পাওয়ার 19/6 প্লাস 2/6। প্রথম ক্ষেত্রে আমার ভাগশেষ প্লাস দ্বিতীয় ক্ষেত্রের ভাগশেষ, এই দুটোকে যদি আমি প্লাস করি, প্রথম ক্ষেত্রের ভাগশেষ প্লাস দ্বিতীয় ক্ষেত্রের ভাগশেষ, এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে আমি টোটাল ভাগশেষ পেয়ে যাব। 2 কে যদি 6 দ্বারা ভাগ করি, দ্বিতীয় ক্ষেত্র যেটা, 2 কে যদি আমি 6 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে 6 0 0, ভাগশেষ দাঁড়াবে 2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ আমরা পেয়ে যাচ্ছি 2। এবার প্রবলেম হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে ভাগশেষ কত আসবে। প্রথম ক্ষেত্রে ভাগশেষটা যদি পেয়ে যায় তাহলে এই দুটো ভাগশেষ প্লাস করলে পরে আমি ভাগশেষটা আমার আনসারের যে ভাগশেষ এটা আমি পেয়ে যাব। তো আমার ভাগশেষ বের করতে হবে 7 টু দি পাওয়ার 19 কে 6 দ্বারা ভাগ করলে পরে আমি ভাগশেষ কত পাই। তার মানে 7 টু দি পাওয়ার 19 এটাকে আমরা কি করতে হবে 6 এর আকারে রিপ্রেজেন্ট করতে হবে।
এটাকে আমি 6 এর ফরম্যাটে 6 প্লাস 1 করতে পারি হোল পাওয়ার 19। এবার এটাকে যদি এই যে এবার আমাদের ফরম্যাটটা ধরো এক্স প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন কে যদি এক্স দ্বারা ভাগ করি ভাগ শেষ হয়ে যায় প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন। তো 6 প্লাস 1 হোল পাওয়ার 19কে 6 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু কি আসবে প্লাস 1 হোল পাওয়ার 19। 1 এর পাওয়ার যাই দাও এটা আসবে 1, তার মানে 7 টু দি পাওয়ার 19 দিস ইকুয়াল টু 6 প্লাস 1 হোল পাওয়ার 19। এটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি ফর্মুলা অনুযায়ী এটার ভাগশেষ দাঁড়াবে 1 টু দি পাওয়ার 19 দ্যাটস ইকুয়াল টু 1। তার মানে আমরা বলছিলাম যে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 ডিভাইডেড বাই 6 এটাকে আমরা দুটো পার্টে করতে পারি। তো 2/6কে যখন ভাগ করি তখন ভাগশেষ 2 দাঁড়ায়। 7 টু দি পাওয়ার 9কে 6 দ্বারা ভাগ করলে পরে এই ভাগশেষটা আমার জানা ছিল না, এইমাত্র আমরা এই ভাগশেষটা পেলাম 1। তার মানে আমার টোটাল ভাগশেষ দাঁড়াবে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তার মানে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ দাঁড়াবে 6 3। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি এই পার্টটা। তো এরপর যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরের পার্টে চলে যাব। এই ধরনের অঙ্কে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে 6 দ্বারা ভাগ করলে পরে ভাগশেষ কত হবে? এই ধরনের অঙ্কে যেটা বলছিলাম যে নোটটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে এক্স প্লাস মাইনাস এ হোল পাওয়ার 19কে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন। মানে এক্স প্লাস মাইনাস এ হোল পাওয়ার 19কে এই এক্সকে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ হয়ে যাবে প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন। এবার আমাদের বলছে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2, 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটাকে আমি দুটো পার্ট করে দিলাম, 7 টু দি পাওয়ার 19/6 প্লাস 2/6। 2/6 যেটা, এটাকে 2কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে 0 বার যাবে, 6 0 6 0 0, ভাগশেষ থাকবে 2। দ্বিতীয় ক্ষেত্রে আমি ভাগশেষ পেয়ে গেলাম 2। আমার সমস্যা দাঁড়াচ্ছে প্রথম ক্ষেত্র যেটা 7 টু দি পাওয়ার 19/6কে ভাগ করলে পরে ভাগশেষ কত হবে? এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা যেটা ভাগ করতে যাচ্ছি, আমরা 6 দ্বারা ভাগ করতে যাচ্ছি 7 টু দি পাওয়ার 19কে। তার মানে 7 টু দি পাওয়ার 19 যেটা, এটাকে 6 এর আকারে প্রকাশ করতে হবে। এটাকে আমি 6 প্লাস 1 এর আকারে প্রকাশ করতে পারলাম, 6 প্লাস 1 হোল পাওয়ার এন। বাই দ্য ফর্মুলা বা বাই দ্য নোট আমরা যেটা দিয়েছি 6 প্লাস 1 হোল পাওয়ার 19কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে প্লাস 1 হোল পাওয়ার 19, প্লাস 1 হোল পাওয়ার 19 ভাগশেষ, প্লাস 1 হোল পাওয়ার 19 মানে হচ্ছে 1। তার মানে আমার ভাগশেষ যেটা আমাদের প্রয়োজন ছিল ফার্স্ট পার্টে এটা পেয়ে গেলাম 1, আর দ্বিতীয় পার্টের ভাগশেষ তো আমরা আগেই রেখেছি 2। তার মানে আমার টোটাল ভাগশেষ দাঁড়ালো 1 প্লাস 2 3। তার মানে 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগশেষ পেয়ে যাব 3। এই হচ্ছে এই প্রশ্নের আনসার এবং এই প্রশ্নের সমাধান। তো এখানে বলছে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল। তাহলে ওই টাইপে আমরা কিভাবে নেব একটু দেখো মন দিয়ে। কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে? তো এই ধরনের অঙ্কে আমরা কি করব, পার্সেন্টটাকে নিয়ে শুরু করব। 25% দিস ইকুয়াল টু 25/100 দিস ইকুয়াল টু 1/4। এবার বিদ্যুতের দাম বেড়ে গেল, তাহলে বেড়ে গেল মানে পূর্বের একটা দাম ছিল, পূর্বের একটা মূল্য ছিল বিদ্যুতের, আর ওইটার থেকে বেড়ে বর্তমানে আরও একটা আলাদা মূল্য হলো, বর্তমান মূল্য। ঠিক আছে, যেহেতু বিদ্যুতের দাম বাড়লো তাহলে পূর্বের একটা দাম ছিল, বর্তমানে একটা দাম হলো। এবার কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে, এটা আমরা পরে আসছি। তাহলে এখানে পূর্বের মূল্য আর বর্তমান মূল্যটা বের করার চেষ্টা করি। বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, 25% বেড়ে গেল। তার মানে বিদ্যুতের যে দাম 25% বাড়লো, এটা কার সাপেক্ষে বাড়লো? 25%টা কার সাপেক্ষে? পূর্বের মূল্যর সাপেক্ষে। আগে যে দাম ছিল ওই দামের সাপেক্ষে 25% হলো। এই কথাটা এখানে বুঝতে হবে যে বিদ্যুতের দাম, আমরা যদি বলি বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, 25% কার? কারুর তো না, কারুর তো 25%, এটা কার? তার মানে আমার আগের যে দাম ছিল
ওই দামের 25%। তাহলে আমরা বলছিলাম যার সাপেক্ষে এই বৃদ্ধি বা হ্রাসটা হয় এটা হচ্ছে নিচের অংশটা, তার মানে আমার এই যে ভগ্নাংশের নিচের অংশটা। তাহলে আমাদের পূর্বের মূল্যের 25% বৃদ্ধি পেল, তাহলে পূর্ব মূল্য হবে 4 টাকা। বর্তমান মূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে বাড়লে আমরা কি করতে হবে, ভগ্নাংশের লব আর হরটাকে প্লাস করে দেবো। 4 + 1 = 5 টাকা। এই গেল আমার পূর্বের মূল্য আর বর্তমান মূল্য। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় পার্টে চলে আসি। আচ্ছা, আমার এই জায়গাটা তোমাদের ক্লিয়ার কিনা আমি আবার তোমাদের কাছ থেকে আরেকবার রেসপন্স নিয়ে নিচ্ছি, কারণ আমরা আগের প্যাটার্নটাকে, এই প্রবলেমটাকে আগের প্যাটার্নে নিয়ে সলভ করার চেষ্টা করতে যাচ্ছি। কেমন? এই যে এই ধরনের প্রবলেমগুলিকেও যাতে আমরা আগের প্যাটার্নে সমাধান করতে পারি, তো ওই প্রসেসটা ওইটা চেষ্টা করতে যাচ্ছি। এই কারণে আমি এই যে 11 কোয়েশ্চেনের এই জায়গাটা যে আলোচনা করলাম, এটা তোমাদের ক্লিয়ার কিনা একবার আমাকে একটু রেসপন্স দেওয়া দাও। আইটিটিক্স ক্লিয়ার, রাজশ্রী সূত্রধর ক্লিয়ার, সুইটি দেবনাথ ক্লিয়ার, তানিয়া দেব ক্লিয়ার, বিশ্বজিৎ নাথ ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত যদি আমি ক্লিয়ার হয়, এবার আমি পরের পার্টে চলে যাচ্ছি। বিশ্বজিৎ নাথ ক্লিয়ার, সত্যজিৎ দাস ক্লিয়ার। এবার আমি প্রশ্নের দ্বিতীয় পার্টে চলে যাব। দ্বিতীয় পার্টে বলছে কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। এবার একই পরিমাণ বিদ্যুৎ পূর্বে 4 টাকা দিয়ে আমি যতটুকু পেতাম, বর্তমানে এটা 5 টাকা দিয়ে ওই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায়। ঠিক আছে, দাম বাড়লো, মানে আগে 4 টাকা দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যেত এটা বর্তমানে পাওয়া যায় 5 টাকা দিয়ে, কারণ 4 টাকার বিদ্যুতের মূল্য বেড়ে হয়ে গেল 5 টাকা। এবার বলছে কোনো এক ব্যক্তি যদি তার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে কি করতে হবে? আগে সে 4 টাকার বিদ্যুৎ ব্যবহার করত, বর্তমানেও সে 4 টাকার বিদ্যুৎই ব্যবহার করতে চায়। খরচ অপরিবর্তিত রাখা মানে কি, আমার বিদ্যুতের দাম বাড়লো, তার মানে আমি আগে যত টাকার বিদ্যুৎ ব্যবহার করতাম এখনও এত টাকার বিদ্যুৎ ব্যবহার করব। তাইলে আমি বর্তমানে 4 টাকা দিয়ে কি আগের পরিমাণ বিদ্যুৎ তো অবশ্যই পাইতাম না, কারণ বিদ্যুতের মূল্য হয়েছে, আগে 4 টাকার বিদ্যুতের মূল্য হয়েছে 5 টাকা। তার মানে আমি এখন 4 টাকার যদি বিদ্যুৎ ব্যবহার করতে চাই, তাহলে আমার কম বিদ্যুৎ পাম। ঠিক আছে, 4 টাকাতে কম পরিমাণ বিদ্যুৎ পাম। এই যে কম পরিমাণ বিদ্যুৎটা, এবার বলছে এই যে বিদ্যুৎ ব্যবহার আমি কত টাকার কমালাম, 4 টাকার যদি রাখতে চাই তাহলে 1 টাকার আগে আগের যে 4 টাকার বিদ্যুৎ আসলো এটা বর্তমানে 5 টাকা হয়ে গেল। তা আমি যদি বিদ্যুতের খরচটা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে আমার খরচ বা বিদ্যুতের ব্যবহার কতটুকু কমাতে হবে? 5 টাকা মাইনাস 4 টাকা, দ্যাট মিনস 1 টাকার বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। এই যে বিদ্যুতের ব্যবহার কমালাম, এটাকে আমার শতকরাতে কনভার্ট করতে হবে। আমি আরেকবার বলছি, বিদ্যুতের পূর্বের মূল্য ছিল 4 টাকা, বর্তমানে হয়ে গেল 5 টাকা। আগে 4 টাকাতে যে বিদ্যুৎ পাওয়া যেত এটা 5 টাকা দিয়ে এখন পাওয়া যায়। তাহলে কোনো ব্যক্তি যদি আগে 4 টাকার বিদ্যুৎ ব্যবহার করতো, তো এখন তাকে 5 টাকা দিতে হবে ওই বিদ্যুৎ সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার জন্য। কিন্তু কথা বলছে কি, তাকে আগের আগে যত টাকার যে পরিমাণে যত টাকার বিদ্যুৎ ব্যবহার করতো এখনও সেম টাকার বিদ্যুৎ ব্যবহার করবে। তাহলে আগে 4 টাকার হলে এখনও 4 টাকার ব্যবহার করবে, তার মানে তার খরচ অপরিবর্তিত থাকবে। এই হলে তার বিদ্যুতের ব্যবহার কতটুকু কমাতে হবে, কারণ এখনও যদি আমি 4 টাকার বিদ্যুৎ ব্যবহার করি তাহলে অবশ্যই আমার বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। তাহলে এখন আমার 4 টাকা দিয়ে বর্তমানে আগে যেটা আমি 4 টাকা দিয়ে ব্যবহার করতাম এটা হয়ে গেছে বর্তমানে 5 টাকা। তাহলে এখন যদি 4 টাকা দিয়ে ব্যবহার করতে 4 টাকার বিদ্যুৎ নেই, তাহলে এটা আগের 4 টাকার বিদ্যুৎ থেকে কম হবে। যাই হোক, আমরা চলে আসি আমাদের পরের পার্টে। কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে তাহলে আগে 4 টাকার বিদ্যুৎ, এখনও সে 4 টাকার বিদ্যুৎই ব্যবহার করে। আগে বিদ্যুতের মূল্য ছিল 4 টাকা,
এখনও সে 4 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে চায়, তাহলে বিদ্যুতের ব্যবহার কত কমাতে হবে? এখন আগে 4 টাকার বিদ্যুতের দাম হয়ে গেল 5 টাকা, তার মানে এখন তার কমাতে হবে 5 মাইনাস, এখন 5 টাকার বিদ্যুতের জায়গাতে সে 4 টাকা ব্যবহার করবে, তার মানে 5 মাইনাস 4 মানে 1 টাকা। তাহলে 1 টাকার বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। এবার শতকরাতে এটাকে বের করতে হবে, তাহলে শতকরা বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। শতকরা বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। তাহলে ব্যবহার কমাতে হবে আমাদের শতকরাতে, যার বাড়ানো বা কমানো এটা থাকবে ভগ্নাংশের উপরে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে নিচে কি আসবে। আমি বিদ্যুতের ব্যবহারটা কমাতে চাই, তাহলে বিদ্যুতের ব্যবহার আমি বর্তমানে কমাতে চাই, তাহলে বর্তমানে যখন আমি কমাবো, তাহলে বর্তমানে কমানোটা কার উপর? বর্তমান মূল্যের উপর। তুমি এখন বিদ্যুতের 1 বছর আগে বিদ্যুতের মূল্য ছিল 4 টাকা, 1 বছর পরে তোমার বিদ্যুতের মূল্য হয়ে গেল 5 টাকা, বর্তমানে বিদ্যুতের মূল্য 5 টাকা। তাহলে তুমি খরচ কমাতে চাও, তাহলে খরচ কমাতে গেলে কার উপর? পূর্বের মূল্য না বর্তমান মূল্য? অবশ্যই বর্তমান মূল্য। এই বর্তমান মূল্যে তুমি বর্তমানে কমাতে চাচ্ছ, তার মানে বর্তমান যে মূল্য ছিল তার উপর কমানো বাড়ানোর চিন্তাধারা তোমার চলছে। তার মানে কার সাপেক্ষে তোমার কমানো বাড়ানো? বর্তমান মূল্যের উপর। তাহলে বিদ্যুতের বর্তমান মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে ভগ্নাংশের নিচে চলে আসবে অবশ্যই বর্তমান মূল্যটা। বিদ্যুতের বর্তমান মূল্য হচ্ছে 5 টাকা, 1/5 ইন্টু ভগ্নাংশ বলছে 100% দিতে হবে শতকরাতে। দিস ইকুয়াল টু এটাকে যদি ভাগ করি তাহলে আসবে 20%। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। কোয়েশ্চেনটা বলছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা বলছে পৃথকভাবে কাজ করলে এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা দৈনিক পর্যায়ক্রমে মানে অল্টারনেট ডেজ কাজ করতে শুরু করলো। এ প্রথম দিন কাজটি শুরু করলো, কাজটি সম্পন্ন করতে হতে কতদিন সময় লাগে? প্রথমত অল্টারনেট ডে ওয়ার্কিংয়ের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলি সলভ করার জন্য কিভাবে আমরা ফার্স্টলি রেজাল্ট বের করব, এটা নিয়ে আমি অ্যাট ফার্স্ট আলোচনা করে দেবো কিভাবে আমরা রেজাল্টটা বের করব, ঠিক আছে? তারপর আমরা একটু অ্যানালাইসিস করে দেব যে এই যে রেজাল্ট বের করতে গিয়ে আমরা এই যে প্রসেসগুলি আমরা করব তার একটু ব্রিফ আলোচনা আমি প্রথম অঙ্কটার মধ্যে তুলে ধরবো, ঠিক আছে? তো প্রথম বলছে পৃথকভাবে কাজ করলে এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে কমপ্লিট করতে পারে। আগের মতো আমরা প্রথম প্যাটার্নটা থাকবে, এ 10 দিনে কাজটা সম্পন্ন করে, বি 15 দিনে কাজটা সম্পন্ন করে, ঠিক আছে? এ 10 দিনে এবং বি 15 দিনে সম্পন্ন। তারা দৈনিক পর্যায়ক্রমে অল্টারনেট ডেজ কাজ করতে শুরু করলো। এ প্রথম দিন কাজটি শুরু করলো, এ ফার্স্ট ডেটে কাজটি শুরু করলো, কাজটি সম্পন্ন হতে কতদিন সময় লাগবে? তো এর জন্য আমরা নর্মাল ওয়েতেই চলবো। 10 আর 15 লসাগু হচ্ছে 30, এটা হচ্ছে মোট কার্য, আর 10কে যদি আর 30কে যদি 10 দিয়ে ভাগ করে এটা হচ্ছে 3, আর 30কে 15 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এটা হচ্ছে দক্ষতা, এ এবং বি এর দক্ষতা, এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে আমাদের মোট কার্য। এবার অল্টারনেট ডেতে যখনই আমরা কাজ বের করতে হবে তখন আমাদের কি করতে হবে? এ প্লাস বি এর দক্ষতা, আমি প্রথমে ওয়ার্কিং প্রসিডিউরটা বলে দিচ্ছি, তারপর আমরা ব্রিফ অ্যানালাইসিস করব। মানে এই যে কেন এটা করলাম এটা আমি পরে আলোচনা করব প্রবলেমটা। তো অল্টারনেট ডেটস, আমি প্রথম কথা হচ্ছে আমরা রেজাল্ট চাই। রেজাল্ট বের করতে গেলে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে, যারা অঙ্কের কিছুই বুঝো না, মানে যাদের মানে খুব সমস্যা, তাদের জন্য আমি প্রথমে সলভ করে দেবো, ঠিক আছে? তো যাদের অঙ্কের সমস্যা তাদের বোঝার প্রয়োজন নেই, রেজাল্ট দরকার বাস। তো আমাদের কি করতে হবে? অল্টারনেট ডেজ ওয়ার্কিং যদি হয় এই ফ্রেমটা তৈরি করে নেবে। অল্টারনেট ডে ওয়ার্কিং মানে পর্যায়ক্রমে কাজ থাকবে। তারপরে এ প্লাস বি এর মোট দক্ষতা বের করবে। এ প্লাস বি এর দক্ষতা, এ প্লাস বি এর দক্ষতা হচ্ছে, এর দক্ষতা হচ্ছে 3, বি এর দক্ষতা হচ্ছে 2, 3 + 2 হচ্ছে 5। এবার এ প্লাস বি এর কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? এ প্লাস বি যদি একত্রে কাজটা করে তার কতটুকু সময় লাগবে কাজটা সম্পন্ন করতে? এ প্লাস বি এর সময়।
সময় মানে হচ্ছে কার্য বাই দক্ষতা, কার্য হচ্ছে 30, মোট কার্য 30, দক্ষতা হচ্ছে 5। তো 30কে যদি 5 দ্বারা ভাগ করি 6 দিন। তাহলে আমাদের এ বি একত্রে যদি কাজটা করে তার সময় লাগবে 6 দিন। যেহেতু অল্টারনেট ডেতে কাজ করলো তাহলে তাদের নির্ণয় সময় মানে অল্টারনেট ডের কাজটা আর কি, অল্টারনেট বা পর্যায়ক্রমিক দিনে যদি কাজ করে তাহলে নির্ণয় সময় যেটা আমার আনসার যেটা চাচ্ছে এটা হচ্ছে আমার তারা একত্রে কাজ করলে যতদিন সময় লাগে এটাকে ইন্টু 2 করে দাও, দ্যাটস ইকুয়াল টু 12 দিন। এটা হচ্ছে আমার যাদের পর্যায়ক্রমিক বা অল্টারনেট ডে এই ব্যাপারটা নিয়ে যাদের সমস্যা বা অঙ্কে কিছু যারা দুর্বল তাদের জন্য বলছি, অল্টারনেট ডে ওয়ার্কিং থাকলে এ এবং বি নিয়ে ফ্রেমটা তৈরি করবে, এরপরে এ বি এর কাজ করতে সময় এই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে কতদিন সময় লাগবে এটাকে 2 দ্বারা ইন্টু করে দাও, রেজাল্ট বেরিয়ে যাবে। এটার মধ্যেও আরও একটু ক্রিটিক্যাল টাইপের আরেকটু ক্রিটিক্যাল বা এটার মধ্যেও অন্যরকমের প্রবলেম রয়ে গেছে, আরেকটু ক্রিটিক্যাল টাইপের, এটা আমি পরের অঙ্কগুলিতে আলোচনা করব, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে আমি এ বি এটা হচ্ছে আমার আনসার বেরিয়ে গেল, ঠিক আছে। নর্মাল স্টুডেন্টের জন্য কাজ এতটুকুই শেষ, তোমাদের আর বাকি চিন্তা করার প্রয়োজন নেই। যাদের একটু বোঝার দরকার, একটু বুঝতে চাও যারা, তাদের জন্য আমি বলছি বা বাকি অন্যরাও শুনতে পারো যে কেন আমরা 2 দ্বারা ইন্টু করলাম। এই জায়গাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ বি একত্রে যদি কাজ করে তারা কতদিন কাজ করতে হয়, এ বি একত্রে 6 দিন কাজ করতে হয়। তার মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন। এবার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন কারা কারা কাজ করলো, এ বি। তাহলে এই জায়গাটার মধ্যে এও ছিল বিও ছিল, ঠিক আছে। এবার এটার মধ্যেও দ্বিতীয় দিনেও এও ছিল বিও ছিল, তৃতীয় দিনের মধ্যেও এও ছিল বিও ছিল, আর চতুর্থ দিনের মধ্যে এ এবং বি একত্রে কাজ করলো, পঞ্চম দিনের মধ্যে এ এবং বি একত্রে কাজ করলো, ষষ্ঠ দিনেও এ বি একত্রে কাজ করলো। একসঙ্গে যদি কাজ করে তাদের 6 দিন লাগে। এবার বলছে অল্টারনেট ডে, প্রথম দিন এ যদি করে পরের দিন বি করবে, এরপরে যদি এ করে তারপরে বি করবে। অল্টারনেট ডে হচ্ছে এইভাবে। তাহলে আমাদের এই যে 6 দিন একত্রে যদি 6 দিনে করে তাহলে অল্টারনেট ডে পর্যায়ক্রমে যদি করে তাহলে কতদিন লাগলো আমার একদিনের কাজটা। তারা যদি এ বি একদিনে যতটুকু কাজ করলো তারা যদি আলাদা আলাদা কাজ করে তার জন্য লেগে যাবে 1 2 2 দিন, পরেরটার জন্য লাগবে 1 2। তার মানে এ বি একত্রে একদিনে যে কাজটা করে অল্টারনেট ডেতে যদি করে তারা আলাদা আলাদাভাবে যদি করে একদিন এ একদিন বি তাহলে ওই একদিনের কাজটা 2 দিন লাগে, ঠিক আছে। এই কারণে আমার যে মোট কাজটা তারা এ বি একত্রে যতদিনে করলো এটাকে আলাদা আলাদাভাবে যদি করে একদিন একদিন করে যদি করে ওই ক্ষেত্রে আমাদের 2 দ্বারা গুণ করতে হলো। এই ছিল এই প্রশ্নের ট্রিক্স, ঠিক আছে। 8টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হলো 93, তবে বৃহত্তম সংখ্যাটি কত হবে? আচ্ছা, এটাকে একটু মন দিয়ে দেখবে। এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা আমরা আজকে শুরুতেই এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। আমি আজকে শুরুতেই এই ধরনের একটা অঙ্ক, খুব সম্ভবত একটা অঙ্ক করে দিয়েছি। তো 8টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড়, আমরা বলছিলাম ক্রমিক সংখ্যার গড়, ক্রমিক সংখ্যা যদি থাকে তাদের গড় ছিল আমাদের মধ্যপদ। ক্রমিক সংখ্যার গড় আমরা বলেছিলাম সেটা ছিল মধ্যপদ। অনুপ্রা নাথ 13, এর আগের আনসারটা তুমি বলছো। তো এই প্রশ্নটা 8টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 93, তবে বৃহত্তম সংখ্যাটি কত হবে, ঠিক আছে। তো আমরা বলছিলাম যে ক্রমিক সংখ্যা যদি হয় তাদের গড় মানে কি, গড় মানে হচ্ছে মধ্যমান, মধ্যপদ। গড় মানে হচ্ছে মধ্যপদ। এটা কার ক্ষেত্রে? ক্রমিক সংখ্যার ক্ষেত্রে। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় মানে হচ্ছে মধ্যপদ। এবার কয়টা ক্রমিক সংখ্যা দেওয়া আছে আমাদের? 8টা। 1 1 2 3 4 5 6 7 8, 8টা ক্রমিক সংখ্যা। আমি জেনারেলাইজ মেথডে যাচ্ছি না, ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করছি, তোমরা একটু দেখবে ব্যাপারটা। তাহলে আমাদের মধ্যপদ বের করতে হবে। তাহলে আমরা মধ্যপদ বের করার জন্য কি করব? লেফট সাইড রাইট সাইডের থেকে একটা একটা করে কেটে দিই। আবার লেফট সাইডের থেকে একটা কাটলাম, রাইটের থেকে একটা কাটলাম, আবার লেফটের থেকে একটা কাটলাম, রাইটের থেকে কাটলাম। যদি এই দুটো কেটে দিই তাহলে আর কিছু থাকবে না, ঠিক আছে। তাহলে যেহেতু এই দুটো কেটে দিলে কোনো কিছু থাকবে না, তাহলে আমরা এটাকে কাটতে পারবো না। তাহলে এবার যদি না কাটতে পারি তাহলে আমার মিডল টার্ম হবে 4th টার্ম, আর 5th টার্ম হচ্ছে আমার মিডল টার্ম। তাহলে এই ক্ষেত্রে আমি দুটো মিডল টার্ম পাবো, মধ্যপদ দুটো মধ্যপদ পাবো।
এই দুটো মধ্যপদ হচ্ছে, একটা হচ্ছে ফোর্থ টার্ম আর হচ্ছে ফিফথ টার্ম। এবার আমাদের সমস্যা হয়ে গেল, গড় হচ্ছে একটা 93 হচ্ছে গড়, 93 হচ্ছে গড়, কিন্তু আমরা বলছি গড় মানে হচ্ছে মধ্যপদ, তাহলে তার মানে ফোর্থ টার্ম আর ফিফথ টার্মের মধ্যে থাকবে 93টা, ঠিক আছে? তো এবার আমাদের ফোর্থ টার্ম কিভাবে পাবো, ফিফথ টার্ম কিভাবে পাবো? ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমাদের ক্রমিক যুগ্ম সংখ্যাগুলি কি কি থাকে? 2, 4, 6 এই ধরনের। তো ক্রমিক যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত? 2 2 করে, ঠিক আছে না? তাহলে 2 2 করে ক্রমিক যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2 2 করে। তার মানে 4 আর 5 এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে 2, ঠিক আছে? তো এবার যেহেতু 2 আর এটা ঠিক মাঝামাঝি জায়গাতে আছে 93, তার মানে 4 আর এই 2 এর মধ্যে একটা 1 আসবে এদিকে আর একটা 1 আসবে এইদিকে। কথাটা বোঝার চেষ্টা করো। 4 আর 5 এর মধ্যে আমাদের ক্রমিক যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্সগুলো বলছিলাম 2, তার মানে ফোর্থ টার্ম আর ফিফথ টার্ম এই দুটোর মধ্যে ডিফারেন্স আসবে 2। এই ফোর্থ টার্ম আর ফিফথ টার্মের ঠিক মাঝামাঝি জায়গাতে হচ্ছে মিডল টার্ম, তার মানে ফোর্থ টার্ম থেকে 93 ডিফারেন্স হবে 1, ফিফথ টার্ম থেকে 93 ডিফারেন্স হবে 1, তার মানে এই 1 1 করে ফোর্থ থেকে ফিফথে যেতে আমরা কি পাবো? দুটো টার্মের মানে 2 এর ডিফারেন্সটা পাবো। তার মানে আমার ফোর্থ টার্ম কি আসবে? ফোর্থ টার্মটা অবশ্যই 93 থেকে কম হবে, তার মানে হচ্ছে 93 মাইনাস 1। 93 মাইনাস 1 যদি করো তার মানে ফোর্থ টার্ম পেয়ে যাবে 93 মাইনাস 1, মানে মিডল টার্ম মাইনাস 1, দ্যাটস ইকুয়াল টু 92। আর ফিফথ টার্ম যেটা, ফিফথ টার্মটা হচ্ছে 93 থেকে 1 বেশি হবে, দ্যাট মিনস 93 প্লাস 1, দ্যাটস ইকুয়াল টু 94। তার মানে আমরা ফিফথ টার্ম হচ্ছে 93, এই মিডল টার্ম প্লাস 1, আর ফোর্থ টার্ম হচ্ছে 93 মাইনাস 1। এখানে আমরা বলছি যে ক্রমিক সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স যেটা, এই ডিফারেন্সটা কত দেখতে হবে? এই ডিফারেন্সের হাফ করে 93 থেকে মাইনাস করে দাও, এটা আসবে আগের টার্মটা, আর এটার সাথে প্লাস হাফ করে প্লাস করে দাও এটার সাথে, তার মানে চলে আসবে পরের টার্মটা। এবার আমাদের বলছে বৃহত্তম পদ, বৃহত্তম পদ হচ্ছে আমাদের কত? 8তম পদটা হবে বৃহত্তম পদ। তার মানে ফিফথ টার্ম থেকে যদি আমরা যেতে চাই, তাহলে ফিফথ টার্ম থেকে যদি যেতে চাই তাহলে আমাদের ফিফথ টার্মের পরে আমরা ফিফথ টার্ম পেয়ে গেছি 94, 94 এর পর কয়টা টার্ম পরে 8 টার্ম পাইতেছি আমরা? 1 2 3, 3টা টার্ম পরে। তার মানে আমার 94 প্লাস 3, 3টা টার্ম পরে ইন্টু পরপর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 2, ক্রমিক যুগ্ম সংখ্যা। দিস ইকুয়াল টু আমরা পাবো 94 প্লাস 6, দ্যাট মিনস আমরা 8 টার্ম পেয়ে যাবো 100। তার মানে আমার বৃহত্তম টার্মটা আসবে 100। তার মানে এই কোয়েশ্চেন নাম্বার 11 যেটা, তার আনসারও চলে আসবে 100।